নমস্কার, আমি দেবলীনা। আজ আমরা সিকন স্টুডিওতে মেতে উঠব শারদ আড্ডায়। ইতিমধ্যে কিন্তু কাশফুলের দোলা আর আকাশে পেঁজা তুলো আর ঘাসের আগায় শিশির জানান দিয়েছে মা আসছে। আমরা পুজো আড্ডায় মেতে উঠব এমন তিনজন গুণী শিল্পীর সাথে। তারা আপনাদের সকলের পরিচিত। আমরা পরিচয় করে নিই। প্রথমে আমার সঙ্গে রয়েছে কবি, লেখক এবং শিক্ষক নীলাদ্রি দেব। নমস্কার। আমার সঙ্গে রয়েছে কবি এবং শিক্ষিকা মণিমা মজুমদার। আমার পাশে রয়েছেন প্রিয় কবি, সকলের প্রিয় অঞ্জনা ভট্টাচার্য মুখার্জি। নমস্কার। আর আমি তো দেবলীনা, আপনাদের সকলের সঙ্গে মেতে উঠব এক ঘরোয়া শারদ আড্ডায়। পুজো মানেই কিন্তু আমাদের কাছে একটা অন্য আবেগ। আমরা সম্পূর্ণ একটা অন্য জগতে চলে যাই এই পুজো আসছে বা পুজোর সময়, এই সময়টা, তাই তো? ঠিক তাই। সেই ছোটবেলা থেকে শুরু করে আজকে পর্যন্ত পুজোর প্রতি যে আবেগ, এটা মনে হয় কোথাও কখনো ভাটার টান পড়ে না। তো শুধু তাই নয়, আমার মনে হয় আমার সাথে যারা আছে সবাই একমত যে পুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কিন্তু পুজোর সাহিত্য, মানে শারদ সাহিত্য, তাই তো? ছোটবেলায় আমরা দেখতাম, আমরা প্রায় সকলেই হয়তো ওই শুকতারা, নবকল্লোল বা আনন্দমেলার পুজো সংখ্যার জন্য অপেক্ষা করতাম। সেই পেপার কাকু যবে পুজো সংখ্যা দিয়ে যাবে এবং আমরা সেটা পড়বো, তার জন্য কিন্তু একটা সারা বছরের অপেক্ষা থাকতো। তো আমি নীলাদ্রিকে জিজ্ঞেস করছি, আচ্ছা পুজোর সংখ্যা তো তুমিও নিশ্চয়ই পড়তে, তো সেই ছোটবেলার পুজোর সংখ্যা পড়ার ফিলিংস এবং পুজোর সংখ্যার যে বিবর্তন বা ইতিহাস সম্পর্কে যদি কিছু বলো আমাদের। আমাদের প্রত্যেকের সাথেই পুজো সংখ্যার একটা গুরুত্বপূর্ণ যোগ রয়েছে। আর একমাত্র বোধহয় আমরাই, মানে বাঙালিরাই এই আনন্দটাকে উপভোগ করতে পারি। কারণ সারা বছর ধরেই কবি, লেখক তারা লিখছেন, সেগুলো প্রকাশিত হচ্ছে লেখাগুলো, কিন্তু শুধুমাত্র একটি উৎসবকে সামনে রেখে এত বড় আয়োজন, মানে উৎসব মানে শুধু পুজো নয়, পুজোকে কেন্দ্র করে যে উৎসব হয়ে ওঠা, অর্থাৎ বৃত্তটাকে আরো বড় করে তোলা, এই ঘটনা কিন্তু আমার মনে হয় যে শুধুমাত্র বাঙালিরাই উপভোগ করতে পারেন। এবং বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে যারা ছড়িয়ে আছেন প্রত্যেকেই এর টাচটা পান। আমি বিবর্তনের কথা বলছিলাম, আমার প্রথমেই মনে পড়ে যে আমার একটি লেখায় আমি লিখতে চেষ্টা করেছিলাম সেই ইতিহাসের কথাগুলোই। ইতিহাস বলছে পুজোকে সামনে রেখে, মূলত পুজোর ছুটিকে সামনে রেখে প্রকাশিত প্রথম পত্রিকা হলো ছুটির সুলভ, যা কেশবচন্দ্র সেনের ভারত সভার সাপ্তাহিক পত্রিকা সুলভ সমাচারের একটি সংস্করণ। কিন্তু যেহেতু ব্রাহ্ম সমাজের পত্রিকা, তার জন্য পুজো বলতে খানিকটা দ্বিধা হতে পারে। সেক্ষেত্রে আমরা উৎসব আমরা কিন্তু পরবর্তীতেও তাই দেখছি যে পুজো সংখ্যাগুলো কিন্তু উৎসব সংখ্যায় পরিবর্তিত হচ্ছে। হ্যাঁ, এটা আমি যে সময়ের কথা বলছি সেটা হলো 10 আশ্বিন 1280 বঙ্গাব্দ। সেই সময় প্রথম এর শুরুর জায়গাটা আমরা মোটামুটি ভাবতে পারি। কিন্তু অদ্ভুতভাবে আমরা এখন যে পুজোর বিজ্ঞাপন পাই, মানে পুজো সংখ্যার বিজ্ঞাপন পাই, তখনও কিন্তু এই পত্রিকারও বিজ্ঞাপন হয়েছিল, তাদের নিজস্ব পত্রিকাতেই দুবার করে তার বিজ্ঞাপন হয়েছিল। এই যে শুরু, তারপর থেকে তো আরো পার্বণী, ভারতবর্ষ, বঙ্গবাণী, দেশ, সাধনা, আনন্দবাজার, কৃত্তিবাস, কবি সম্মেলন, মানে যা এখনো চলছে। এবার সেই বিজ্ঞাপনটা ভীষণ জাঁকজমকপূর্ণ ছিল, মানে অনেকটা বড় মাপের পরিসরে, একদমই অনেকটা বড়, কারণ পুজোর সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে আছে এই পুজোর সংখ্যাটা, তাই না? ঠিক তাই। তো সত্যি তাই, মানে যখন আমরা শুকতারা বা আনন্দমেলা, দেশ, এই যে পুজোর সংখ্যাগুলো হাতে পেতাম, সেই নতুন বইয়ের গন্ধটা যখন আমরা মানে ভেতরে নিতাম, তখন একটা আলাদা অনুভূতি হতো যে পুজো আসছে একটা ব্যাপার হতো, তাই না? উৎসবটা মানে বাইরের একদম বাইরে যেমন আলোর রোশনাই দেখায়,
আবার চুপচাপ নিভৃতে একটা পুজো বার্ষিকী করে রেখে পড়া, সেটা আবার একটা নিজের জগৎ। এবং সত্যি আমাদের ছোটবেলাটা তো খুব মানে এখনের মতো এত বহির্মুখী ছিল না, হয়তো অনেক বেশি আমরা নিজেদের ভেতরে তাকানোর সময়টা পেতাম, তাই না? যে তখন মোবাইল বা ইন্টারনেট বা এই গ্লোবালাইজেশন তো ছিল না। তো পুজোর যে ছুটিটা, তখন কিন্তু প্রতিটা স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে আমাদের একমাত্র সঙ্গী ছিল পুজোর সংখ্যা, পুজো বার্ষিকীটা। ঠিক তাই। অঞ্জনাদি, তুমি কিছু বলো এই পুজো নিয়েই বলো। পুজো নিয়ে আমার একটা ছোটবেলার অনুভূতি, কয়েকটা অক্ষরে লিপিবদ্ধ করা, আমি কি সেটা একটু? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যেহেতু আমি একটু বলে রাখি যে আমি চা বাগান অধ্যুষিত একটা জনপদ, ছোট্ট জনপদ লুকসান বলে, সেখানকার মেয়ে। আমাদের চারপাশটাতেই চা বাগান দিয়ে, মানে পুরো বলয়টা চা বাগান দিয়ে, একদম ডুয়ার্সের কোর ডুয়ার্স। উত্তর দিকে তো ভুটান পাহাড়টা দেখা যাচ্ছে, ডায়না নদী, এই যে প্রাকৃতিক একটা সৌন্দর্য এবং ভীষণ নির্জন নিস্তব্ধ একটা অনাবিল একটা সৌন্দর্যে মাখামাখি একটা এলাকা। সেই সময় আমরা তখন ছোট, একদমই ছোট। আর মানে শহর অঞ্চলের চাকচিক্য যে জমজমাটি ভাব, সেগুলো একদমই ছিল না সেখানে, মানে অন্যরকম একটা অনুভূতি। তো এইগুলো নিয়েই আমার কয়েকটা লাইন। সকালবেলা বাবা যখন মাথার কাছে জানালাটা খুলে দিত, এক টুকরো সোনালি মিষ্টি রোদ এসে পড়তো গায়ে, পুজো পুজো গন্ধ মাখা রোদ। মনের ভেতর একটা আনন্দের শিহরণ বয়ে যেত, মা আসছেন। মহালয়ার দিন সকাল থেকে বড়দের ব্যস্ততা। সে সময় পাড়ার কয়েকটা বাড়ির মধ্যে আমাদের বাড়িতেই একটা রেডিও ছিল, ফিলিপ কোম্পানি। সকালবেলা সেটাকে ঝাড়পোছ করে নতুন ব্যাটারি পড়ানো হতো। পাড়ার সবাই এসে জড়ো হতো আমাদের বাড়িতে। তারপর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই উদাত্ত কণ্ঠের মহিষাসুর মর্দিনী চণ্ডীপাঠ, সকলে মিলে চা খাওয়া। শুধুমাত্র সেই একটা দিন আমাদের ছোটদেরও চা খাওয়ার অনুমতি মিলত। সকালে বাবা কাকা নদীতে তর্পণ করতে যেত, আমরা দুই বোন সাজি হাতে দৌড়তাম ফুলের নেশায়। রানিং রুমের পাশে অনেকগুলি শিউলি গাছ ছিল, ফুলকরণীর দল এসে উপস্থিত, ঝুড়ি উচ্চে বাড়িতে ফিরে আসা, সে এক অন্যরকম আনন্দ। চা বাগান ঘেরা একটা ছোট্ট জনপদ লুকসান, সাফল্যে দুখানি পুজো, আর দূরে দূরে চা বাগানগুলিতে একটা করে পুজো হতো। সে পুজোর কত নিষ্ঠা আন্তরিকতায় পূর্ণ। এখনকার মতো থিম নির্ভর তো ছিল না, পাড়ার কাকিমা জেঠিমাদের সাথে পুজো দেখতে যাওয়া। এখনকার মতো বন্ধু বান্ধব নিয়ে আড্ডা বা ঘোরাঘুরির অনুমতি ছিল না সে সময়। পুজোর কদিন লেবার বস্তি থেকে ভেসে আসতো মাদলের তাং ধিতাং তাং ধিতাং। ঘুমের ঘোরেও যেন কানে ভাসত সেই সুরের আবেশ। আদিবাসী মহলাগুলি সেজে উঠত উৎসবের সাজে। নিকানোর দেওয়ালে মাটির দাওয়ায় নতুন করে আঁকা হতো নানা রঙের আলপনা। তবে একটা বিষয় দেখে অবাক লাগতো, আদিবাসী সমাজের অসুর গোষ্ঠীর লোকেরা কিন্তু দুর্গাপুজোতে সামিল হতো না। অসুর নিধনকারী মা দুর্গাকে তারা ব্রাত্য করেই রেখেছিল। আমরা দেখেছি যে আমাদের যে পুরুলিয়া, আসানসোল, এসব ঝাড়খণ্ড, এইসব অঞ্চলের যে অসুর সমাজ, তারা মনে করতো যে তাদের যে দুর্গা তাদের নেতাকে হত্যা করেছে, এবং এই জন্য ওরা এই কটা দিন শোক পালন করতো। অষ্টমী আমরা দেখতে পাই যে আমরা নবমী, অষ্টমী এইসব দিনগুলোতে যখন আমরা নানান খাদ্যদ্রব্য অনুষ্ঠান মেতে উঠি, ওরা কিন্তু সেই সময় অরন্ধন করে, জানো তো, অরন্ধন করে, এবং ওরা ভীষণভাবে সেই দিনগুলো বিষণ্ণ হয়ে থাকে, শোক পালন করে। যে যাই হোক, এই চা বাগানে, আমাদের কেরন চা বাগানেও এইরকম অসুখ গোষ্ঠীর কিছু লোক ছিলেন আর কি ছিল। তো ওর সুখের কথা, এখন এরা আর সকলের মতো এই মহতী উৎসবে নিজেদের সামিল করতে পারছে একটু একটু করে। এখন কিন্তু আসছে, সকলের সাথে ভাগ করে নিচ্ছে আনন্দের নির্যাসটুকু। উত্তরবঙ্গের ডুয়ার্সের ক্যারন চা বাগানের রসুন গোষ্ঠীর লোকেদের এই উৎসবে সামিল হওয়াতে স্বাগত জানাচ্ছে সকলেই। দল বেঁধে পায়ে হেঁটে যেতাম চা বাগানের পুজো দেখতে। রঙিন কাগজ কেটে ফুল করে সাজানো মণ্ডপ, তাতে ছেলে মেয়ে নিয়ে মণ্ডপ আলো করে বসে আছেন মা দুর্গা। ঠাকুর মশাইয়ের উচ্চারিত মন্ত্রের সাথেই মাইক বাজিয়ে চলত হিন্দি গানের কলি।
চা বাগানের পুজোয় যেটা সবচেয়ে আকর্ষণীয় তা হলো যাত্রা। দুর্গাপুজোর 1 সপ্তাহ আগে থেকে বিসর্জনের একদিন আগে পর্যন্ত মণ্ডপে বা আখড়ায় যাত্রার আসর বসে। আখড়ার মাঝখানে কলা গাছ লাগিয়ে মহিলা এবং পুরুষেরা ছন্দবদ্ধভাবে নাচ ও গানে সামিল হতো। মাদল, নাকারা ও যৌথ নৃত্যের তালে অদ্ভুত এক অনাবিল ছন্দ মাধুর্যে দুলে উঠত সারিবদ্ধভাবে কোমর ধরা আদিবাসী ললনার পাদুখালি। প্লাবন জাগানো নিষাদ রক্তের ঢেউয়ের দোলায় আমাদের ছোট্ট ছোট্ট পাগুলিও দুলে উঠত। আশপাশ ছড়িয়ে বসত রকমারে হাতে গোনা কয়েকটি দোকান, তেলে ভাজা, জিলেপি, প্লাস্টিকের খেলনা, তাতেই মনের মধ্যে তাথই। পুজোয় নতুন পোশাক কেনবার আগেই বাবা প্রথমে যেটা আনতো তা হলো পুজো সংখ্যা, যেটা নিয়ে এতক্ষণ আমাদের শুকতারা আনন্দমেলা হাতে করে এনে বলতো, এই নে পুজোর জামা। সত্যি যেন তাই, বইটাকে বুকে জড়িয়ে গায়ের সাথে লাগিয়ে মনে হতো যেন সত্যি নতুন সাজে সেজেছি। কি সুন্দর একটা গন্ধ বেরোতো বই থেকে, বারবার নাকের কাছে নিয়ে গন্ধ শুকতাম। পাঠ্য বই ভুলে মায়ের চোখ রাঙানির আড়ালে কতক্ষণে শেষ করব, একবার পড়লে হতো না, বারবার পড়া চাই। পড়ার বইয়ের ফাঁকে লুকিয়েও অনেকবার পড়েছি। এখনকার ছেলেমেয়েরা পড়তে ভুলে গেছে, যন্ত্র নির্ভর সভ্যতার কারণে হাদা ভুদা বইতে পড়ে না, টিভিতে দেখে। জানে না ঠাকুরমার ঝুলি, আরব্য রজনী, এদের চোখ এখন কম্পিউটারের মনিটরে, হাত কিবোর্ডে। নতুন বইয়ের স্বাদ গন্ধ বোঝে না, পাঠ্য বইয়ের ভারে নুজ্জ বিপন্ন শৈশব। কৈশোর নীল আকাশে পেঁচা তুলোর মতো ছুটে বেড়াবার অবকাশটাই হারিয়ে গেছে রুটিন নির্ভর জীবনে। শুধু কি তাই, দিন বদলের সাথে সাথে পালা বদল ঘটছে আমাদের জীবনের চালচিত্রেও। সেই আকাশ অথচ নির্মল নয়, বাতাসের বিশুদ্ধতা নেই, আছে বারুদ গন্ধ। প্রকৃতির নিটল পূর্ণতা, নিবিড় উচ্ছলতা ক্রমশ যেন অন্তর্নিহিত হয়ে যাচ্ছে। সব কিছু কেমন যেন মেকি মেকি। তবুও ঋতু পরিবর্তনের সাথে সাথে বদলায় আকাশের রং, ঋতুর ছন্দে পরিকল্পিত উৎসব আসে, সামাজিকতার অঙ্গনে ভরে ওঠে আমাদের ধর্মীয় উৎসব। ধ্বংসস্তূপের মাঝে ফোটা ফুলের মতো এত সবের মাঝেও আমরা কুড়িয়ে নিই কাঙ্ক্ষিত আনন্দগুলি। সুন্দরের ভাবনাগুলি মনের মণিকোঠায় সযত্নে লালিত করেই বর্তমানে পা মেলাই। শুধু বুকের মাঝে নস্টালজিয়ার খয়েরি পাতা তেলচিটে জীবনযাপনের মাঝে মাঝে মনে করিয়ে দেয়, হারায় না কিছু। বাহ, অপূর্ব একটা লেখা। ভীষণ, মানে কোথাও যেন মনে হচ্ছিল না যে আমরা সেই লুকসানের পাহাড়ে ঘেরা, জঙ্গলে ঘেরা, চা বাগানে ঘেরা সেই জায়গায় হলো আমাদের সেই ছোট্টবেলার পুজো। ভীষণ ভালো লাগলো সত্যি। কিন্তু পুজো মানে আমরা এক একজনের চোখে এক এক রকম ভাবে ধরা দেয়। সে একই উৎসব, সেই দুর্গাপুজোই, কিন্তু অঞ্জনাদি যেভাবে দেখছে, হয়তো মণিমাদির ছোটবেলার থেকে কিছু বলো কিভাবে পুজো কাটে। অঞ্জনাদি যেখানে শেষ করলো, হারায় না কিছু, মানে সত্যি আমরা বললাম না যে আমাদের ছোটবেলায় আমরা পড়তাম শুকতারা বা আনন্দমেলা। আমরা হয়তো এখন শুকতারা আনন্দমেলা নিয়ে ঘাটাঘাটি করছি, তারপরে দেশ পড়ছি বা আনন্দবাজার পড়ছি বা উত্তরবঙ্গ সংবাদের পূজাবার্ষিকী পড়ছি, কিন্তু আমাদের বাড়িতে যারা ছোটরা আছে তারা কিন্তু পড়ছে, তারা কিন্তু শুকতারা আনন্দমেলা কিন্তু পড়ছে। এবং তারা আর আমার মনে হয় পুজো বার্ষিকীতে যে পত্রিকাটা বাড়িতে আসে সেটাই একমাত্র পত্রিকা যেটা বাড়িতে সবাই মিলে দেখার একটা, অন্য সময় বই হয়তো অতটা থাকে না, কিন্তু পুজো বার্ষিকীর পত্রিকা এলে কিন্তু সবাই মিলে দেখি তো এবার কি হলো, এবার নতুন কি লেখা হচ্ছে, কি রকম ভাবে নতুন উপন্যাসগুলো ভীষণ ভালো লাগে। অ্যাডভেঞ্চার উপন্যাসগুলো, ওইগুলো মানে একটা উন্মাদনা ভিতরে একটা আমাদের আলাদা, এবং না লেখালেখির জগৎটা অনেকটা উন্মোচিত হয় মনে হয় পুজো বার্ষিকী পড়লে। সাহিত্যর এটাই তো অনেক ব্যাপক। এবার ওই ছোট একটা পরিসরে কিন্তু অনেকটা ধরা যায়, মানে কোনো বিশেষ সংখ্যার তুলনায় পুজো বার্ষিকী বা পুজো সংখ্যাতে কিন্তু অনেকটা কভার করে, মানে সাহিত্যের দিক অনেকটাই কভার করে। গল্প, কবিতা, উপন্যাস কে কেমন লিখছে বা নতুন সাহিত্য ধারা কোন খাতে প্রবাহিত হচ্ছে, সমস্ত কিছু ওই পত্রিকাটার ভেতরে তুমি পেয়ে যাচ্ছ। ইভেন আমরা মানে এই কিশোর পত্রিকা যদি আমি ছেড়ে দেই, পুজোর বিভিন্ন পুজোর সংখ্যার পত্রিকাগুলো যেমন একটা ছিল আমার মনে পড়ছে, আমি পড়তাম সুখী গৃহকোণ, সানন্দা, এই পত্রিকাগুলো একটু বড় হয়ে পড়তাম। সেখানে কিন্তু
পুজো মানে তো শুধুমাত্র নিজেকে সাজানো না, ঘরকে সাজানো, একটু ভালো আমাদের বাঙালিদের রসনা তৃপ্তি, ফ্যাশনটা কেমন, ফ্যাশন সেন্স কেমন, ইভেন রূপ টান একটা সেগমেন্ট থাকতো, কি করে রান্না বান্না, আমরা মানে বাঙালিরা সবসময় ভোজন রসিক, তো কি কি রান্না বান্না, একটা সমাজের চালচিত্র তো উঠে আসে পুরো সমাজটাই মানে শুধু কিন্তু পাঠক না, আমরা যারা একটু একটু লেখালেখি করি তাদেরও কিন্তু যেন একটা উৎসব, অপেক্ষা থাকে। উৎসব তো আমরা জানি বইমেলা, বইয়ের উৎসব, তো সেই উৎসবে যাওয়ার আগে প্রি একটা হয়, এটা প্রি উৎসব প্রস্তুতি আর কি, ঠিক তাই। এর মধ্য দিয়ে আমার অদ্ভুত এই চালচিত্র কথা মনে পড়লো, সেটা হলো তুমি দেখবে যে দেবী যখন সপরিবারে অবস্থান করেন তার পেছনে যে চালচিত্র থাকে, আসলে তো সেই আমাদের যাপন কথাই, সেই পুরোটাই যেন আমাদের এই পত্রপত্রিকাগুলোর মধ্যে উঠে আসতো, তার প্রচ্ছদ থেকে শুরু করে একদম শেষ কভার পর্যন্ত। মানে এক টুকরো বাঙালিয়ানাকে আমি বলবো ধরে রাখা যায় পুজো সংখ্যা বা পুজো বার্ষিকীতে। যেমন নীলাদ্রি বলছে চালচিত্র, সত্যি কিন্তু ইভেন পুজোতে অনেকে ঘুরতে যায়, সেই ভ্রমণ কাহিনী বা ডেস্টিনেশন যেগুলো মানে ট্রেন্ডিং ডেস্টিনেশন, কি করে যাওয়া যায় সবটাই কিন্তু ওখানে পাওয়া যায়। আমি বলবো রাশিফল থেকে শুরু করে ঘর সাজানো বা কিছু আর বাকি নেই যেটা আমরা পুজো সংখ্যায় পাই না। তো সত্যিই তাই, আমাদের সবার জীবনে কিন্তু পুজো সংখ্যা একটা আলাদা জায়গা রাখে। এবং মণিমাদির কথাতে ভালো লাগলো যে এখনো বাড়ির ছোটরা কিন্তু পড়ে, হ্যাঁ আমার ছেলেও পড়ে, মানে এটা আমি জানি না, এই যে পরম্পরাটা আমার মনে হয় আমাদেরও দায়িত্ব, কমে গেছে অবশ্যই, কিন্তু তবুও পড়ে, এবং আমার মনে হয় আমাদের দায়িত্ব আর কি পড়ানো এবং মোটিভেট করা, যতটা পারা যায় মোটিভেট করা। কারণ সত্যি দিদির লেখাতে আমরা যেমন পড়লাম, ওদের শৈশবটা তো মানে পাঠ্য বইয়ের ভারে সত্যি নুচ্চ হয়ে গেছে, সত্যি তাই। কিন্তু আমরা যেমন খোলা মাঠ পেতাম, ওরা পায় না, জায়গা কোথায়। এবং আমাদের সময় কি হতো, পুরো পাড়াটাই একটা পরিবার, মানে আমরা এর বাড়িতে গিয়ে খেলছি, ওর বাড়ির উঠোনে গিয়ে খেলছি, এটা কেউ কিছু মনেও করতো না, বা মানে সবাই বরঞ্চ খুশি হতো। তো এখন তো সেই যে একান্নবর্তী ব্যাপারটা অনেকটা নেই, একান্নবর্তীর জায়গাতে ভেঙে 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 তার নিউক্লিয়ার হয়ে গেছে। আর এই নিউক্লিয়ার এই বাচ্চাগুলো কি হচ্ছে, এখানে এসে মানে হতাশা গ্রাস করে দিচ্ছে অনেকটা একা একা একাকিত্বে, হ্যাঁ। এবং মানে সবাই বেশিরভাগই সিঙ্গেল চাইল্ড, এবং এই জন্য এরা আরো বেশি করে যন্ত্রনির্ভর। কিন্তু এইটার কিন্তু উপশম কিন্তু বই, এই পুজো বার্ষিকী কিন্তু মানে আমরা যেহেতু শারদ সাহিত্য নিয়ে বলছি, সেই জন্য বারবার মনে আসছে কথাটা যে এই উপশম কিন্তু বই হতে পারে, যে একাকিত্বের বইয়ের থেকে ভালো বন্ধু নেই। ঠিক তাই, এবং ওই উঠোনগুলো ছোট হয়ে এসেছে, তুমি দেখবে যে প্রত্যেকটি মানুষ আসলে এক একটি রাষ্ট্র হয়ে উঠছেন, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমার তো মনে হয় যে বই একমাত্র এসকেপ রুট। ঠিক ঠিক, সেই জায়গায় এই আমাদের যে পত্রপত্রিকাগুলো যেভাবে যখন থেকে সূচি, তুমি দেখেছো যে একটা সময় পুজো আসছে সে সময় এর প্রকাশ হচ্ছে, কিন্তু এখন কিন্তু পুজোর থেকে মানে বর্ষাতেই পুজো সংখ্যার প্রকাশ হয়, অনেক আগে থেকে, তার আগে থেকে সূচি প্রকাশ হতে শুরু করে। তো সংখ্যায় প্রতিনিয়ত বাড়ছে, না এইটা কিন্তু পজিটিভ, এটা কিন্তু পজিটিভ। আমি মানে আমার কোচবিহারেই দেখলাম যে প্রচুর, উত্তরবঙ্গে প্রচুর মানে পুজো সংখ্যা বেরোলো, এবং মানে আমাদেরও লেখার স্কোপটা অনেকটা বেড়ে যায়। একদম তাই। তো একটা ব্যাপক কিন্তু সাহিত্য চর্চারও কিন্তু আমার মনে হয় দিগন্ত খুলে গিয়েছে। মাঝখানে হয়তো একটু ভাটা হয়েছিল, কিন্তু আমি ইদানিং খুব পজিটিভ দেখছি লেখালেখির জায়গাটা, মানে খুব ভালো লাগছে দেখে যে প্রচুর ম্যাগাজিন হচ্ছে, একটা সুস্থ মানসিকতার বিকাশের মাধ্যম। একদম এইটা না করোনা পরবর্তীতেই না নীলাদ্রি মনে হচ্ছে সবাই অনেক বেশি করে, মানে করোনা আমাদেরকে তো একটা মানে অদ্ভুত একটা সিচুয়েশনে ফেলে দিয়েছিল, সেখান থেকে ফিরে আসার পর নিজেদেরকে আবার আমার মনে হয় নতুন করে রিস্টার্ট করে সাহিত্যের পরিসরটা কিন্তু তুমি দেখবে যে খানিকটা হলো
ব্যাপক হয়েছে, বিস্তৃত হয়েছে। সেটাই বলছি। সেই জায়গায় দাঁড়িয়ে দিদি যখন পড়ছিলেন তখন উঠে এসেছিল যাত্রার কথা, উঠে এসেছিল গানের কথা, পুজোর গান। এটাও কিন্তু পুজোর গান যখন লিখিত হচ্ছে তখন তো সে সাহিত্যই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এর শুধু পুজো এলো মানে পুজোর সাহিত্য হলো তেমনটা কিন্তু না। সারা বছর ধরেই তো ওই গান আমরা গুনগুন করি, বা সারা বছর ধরে এই মনের মধ্যে ওই রেশটা কিন্তু থেকে যায়। এবং সত্যি আমরা বলি না যে এটা কিন্তু কথার কথা নয়, আবার কবে বছর পরে। বাঙালি কিন্তু অপেক্ষাটা বেশি আনন্দ, তাই না? পুজোর অপেক্ষাটার মতো আনন্দ মনে হয় আর কিছু নেই। মানে নববর্ষে ক্যালেন্ডার হাতে পেলেই সবার আগে মানুষ দেখে যে পুজো কবে। হ্যাঁ, আর এবার তো লাকিলি পুজো অনেকটাই আগে, এবার অপেক্ষা কম করতে হয়েছে আমাদেরকে। মানে ইংরেজি ক্যালেন্ডার অনুসারে পুজোটা এবার সেপ্টেম্বরে, সেই জন্য আমাদের অপেক্ষার ইয়েটা মনে হচ্ছে তাড়াতাড়ি পুজো চলে এলো। তো গত বছর যে দশমী হয়েছে তার ঠিক পর থেকে, মানে দশমী মানে কিন্তু আমার কাছে মনে হয়েছে আবার আরেকটা শুরু। হ্যাঁ, আরেকটা শুরু। এখানে একটা আক্ষেপ আর অপেক্ষা দুটো খুব পাশাপাশি অবস্থান করে। এই আক্ষেপ মানে এবছরের আক্ষেপ, পরের বছরের অপেক্ষা, এই মাঝখানের অংশটা জুড়ে যে একটা সৃষ্টিশীল সময়। আর এটাই তো জীবন, এটাই তো জীবন। একদম তাই। আমাদের জীবনে আক্ষেপও রয়ে যাবে, কারণ সব ইচ্ছে কোনোদিন পূরণ হয় না, এবং সেটা যেহেতু পূরণ হয় না সেই জন্যই আমরা অপেক্ষা করি। ওই জন্যই তো কথাটা, ওই নস্টালজিয়ার যে খয়েরি তেল চিটে। হ্যাঁ, সেটাই ওই অপেক্ষাটা বড় মিষ্টি। আচ্ছা মণিমাদি, তুমি বলো তোমার ছোটবেলায় পুজো কিভাবে কাটিয়েছো বা কি করতে? ছোটবেলায় পুজো মানে যদি আমি আমার এখনের বয়সের সঙ্গে তুলনা করি তখন তো স্বাভাবিকভাবে মনে হয় যে অনেক বেশি প্রাণ খোলা ছিল। এখন যেন কিছুটা বাইন্ডিংস, কিছুটা তো বাধ্যবাধকতা চলেই আসে। তখন অনেক বেশি প্রাণ খোলা, অনেক বেশি আনন্দ। একটা জামা, পুজোতে একটা জামা, এবং পুজো বার্ষিকী আছে, কিন্তু অতটুকুর মধ্যে যে কি আনন্দ। আর এখন আমরা সারা বছর ধরে শাড়ি জামা কিনতে থাকি। হ্যাঁ, কিন্তু সেই আনন্দ আজকেই আমাকে একজন জিজ্ঞেস করেছে পুজোতে কটা ড্রেস হলো। আমি ভাবছি আমি কি বলবো, কারণ পুজো পারপাস যে জামা কাপড় ওটা কিনি, ওটা কিন্তু কেনা হয়, ওটা কিনিনি সারা বছর ধরে কেনা হয়। তো ওই পুজোতে বাবা মার সঙ্গে একদিন গিয়ে একটা জামা কিনে নিয়ে আসবো। আসলে আমাদের তখন না যাওয়া, আর অবশ্য পুজোর আগে কিন্তু এটা পড়া শেষ। কতবার পরে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখা, এবং সবাইকে দেখানো, মানে সত্যি তাই। আর আমি একটা জিনিস করতাম পুজোতে, মানে এখন বাচ্চারা দেখে ওটা করে না, আমি ক্যাব বন্দুক কিনতাম। ক্যাব বন্দুক কিনে, মানে আমার না সমবয়সী পাড়াতে সবাই ছিল ছেলে, এবার আমি ছেলেদের সাথে খেলে খেলে বড় হয়েছি। এবার ওরা তো ক্যাব বন্দুক কেনে, ওরা তো, এবার আমিও বাবার কাছে বায়না করে ক্যাব বন্দুক কিনতাম, এবং সেই রিল পেঁচিয়ে পেঁচিয়ে ওই বন্দুকে ঢুকিয়ে তারপর ওই মণ্ডপে ওটাই নিয়ে যেতাম, এবং ওই গুলি করতে করতে যেতাম। বাতাসে অদ্ভুত সুন্দর একটা বারুদের গন্ধ। এবং সেই ক্যাব যদি না, মানে একটু না ইয়ে হতো, আবার রোদে দিতাম এসে সরু লাল ফিতে, হ্যাঁ, গোল গোল রোল। এবং এই ক্যাব থেকে যখন আমরা আরেকটু এগোলাম তখন ওই ম্যাগাজিন গুলো যেগুলো তুমি হলুদ এবং কমলা রঙের গুলি থাকতো, ওটা আমি পাইনি, আমি ক্যাপের যুগে। ওটা আরেকটু পরে থেকে কিন্তু আমরা হঠাৎ করে ম্যাগাজিন, মানে ওই ম্যাগাজিন থেকে ম্যাগাজিন, বইয়ের পত্রপত্রিকার দিকে চলে গেছি। ঠিক। এই আসলে ওই বারুদ ঘর, মানে ছোট পত্রপত্রিকা আমরা যাকে বলছি, লিটল ম্যাগাজিন, সেটাও তো আসলে সেই বারুদ ঘরই। তো সেই বারুদের গন্ধ আসলে তো একদম তাই। মনিমাদি বলছিল অক্ষরের কথা, এইগুলো অক্ষরের আলো। আমাদের অঞ্জলিটা তো অক্ষরের অঞ্জলি, একদম 100বার তাই, সত্যি তাই। আর যেহেতু মানে আলোচনায় আর এই কথাটা উঠে এসছে যে সাহিত্যর অনেক পরিসরটা অনেক ব্যাপক হয়েছে আর কি, কারণ এটা যে চর্চাটা, এটা কিন্তু ছোট বয়স থেকে একদম বড় বয়স, ধনী থেকে গরিব, বা প্রশাসনের ব্যস্ততম মানুষটি থেকে একেবারে বেকার মানুষটি পর্যন্ত সবাই যেহেতু এই চর্চাটা করতে পারে, সুতরাং এই চর্চার সঙ্গে যুক্ত মানুষের পরিমাণও কিন্তু বাড়ছে। এবং পুজোটা না আমার মনে হয় সব ধর্ম নির্বিশেষে সবাই আনন্দ, ওই জন্য উৎসব হয়ে উঠছে। মণিমাদি, তোমার মানে তোমাকে যখন পেয়েছি তখন একটা কবিতা তোমার শুনবো।
বাঙালি যে, আমি সেদিন একটা বুদ্ধদেব বসুর লেখা পড়ছিলাম, আড্ডা, সেই আড্ডাটার কোনো সমার্থক শব্দ হয় না যেটা বাঙালি ছাড়া কেউ বুঝবে না। আড্ডা কি? সভা মানে বড্ড সাদা, পার্টি মানে বড্ড জমকালো ব্যাপার, কিন্তু আড্ডা হচ্ছে যেটা আমরা করছি, কোনো স্ক্রিপ্ট নেই, কোনো গল্প নেই, কোনো একদম। প্রথমেই বললো যে বইকে ঘিরে এত বড় একটা উৎসব আর কোথাও নেই, আড্ডাও কোথায় শুধু বাঙালি। সত্যি এই আড্ডার কোনো সমার্থক শব্দ নেই, শুধুমাত্র বাঙালিরা জানে। আচ্ছা, পড়বো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা সিরিজ কবিতা পড়ি। ছোট ছোট সিরিজ না, মানে অনুকবিতা, ছোট ছোট। ঘড়ি ঝুলেছিলে পুরনো কাটা হয়ে, সরে গেছো চুপচাপ, এখন দেয়াল জুড়ে চিহ্ন অগণন। ছায়া সূর্য ডুবে গেলে তুমিও বোবা হয়ে যাও, যত কথা বলার ছিল বলা হয়ে ওঠে না কোনো দিন। সময় একটি রেখা পাল্টে যাবে ভাবলাম, কিন্তু হাসি মুখে বৃত্ত হয়ে গেল। প্রবাহ, তার প্রবাহে কিছুই থেমে নেই, তবু আমরা দাঁড়িয়ে থাকি স্পর্শের কাছে। উৎস, ফিরে যাওয়ার তাড়া না থাকলে সবাই উৎস ভুলে যায়, আমরাও তখন নদী। ঘর, দরজার ওপারে দীর্ঘ নীরবতা, আলো নেই কোথাও, তবুও স্পষ্ট দেখা যায় নিজেকে। চিঠি, সবার কাছেই একটা না একটা থাকে, খুলে দেখে না কেউ, একদিন মেলে ধরলে কাঁধে আলতো করে রাখে হাত। আয়না, তুমিও কখনো কখনো ভুলে যাও কাকে দেখাতে হয় আর কাকে নয়। বাহ, অপূর্ব, ভীষণ ভালো লাগলো। এই মানে আড্ডায় যখন কবিদের পেয়েছি তখন কবিতা না শোনাটা একদম মানে না ইনসাফি হয়। তো নীলাদ্রি, শুধু তো আমরা আড্ডা দেব না, তোমারও কবিতা শুনতে চাই। আমি কবিতা পড়ছি। এই পুজো পুজো গন্ধ একটা বাতাসেই মনে হয় চলে আসে, সত্যি অটোমেটিক একটা পুজো পুজো গন্ধ, এবং বিসর্জনের পরে না একটা মন খারাপ এমনি ভিড় করে। আমরা সাহিত্য নিয়ে কথা বলছিলাম, তারপরে কিন্তু এই পত্রিকা প্রকাশও কিন্তু তার একটা অঙ্গ না? একদম একদম, এটাও একটা উৎসব। এটাও এই কিছুদিন হলো যে পত্রিকা প্রকাশ চলছে, কোচবিহার, দিনহাটা বা আমাদের মহকুমা শহরগুলো, কোচবিহার, পার্শ্ববর্তী আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এবং দেখছি খুব ভালো লাগছে সবাই মিলে যে এই যে একটা একত্রিত হওয়া। আসলে কি এটা একটা মিলন উৎসব হয়ে ওঠে। তত্ত্বটাই তো সাহিত্য, এবং এইটাও কিন্তু পুজো আমাদেরকে করে দেয়, এক করে দেয়। হ্যাঁ, বলো। কবিতা পড়ছি। গ্যালারি, জ্যোতিহীন সারাংশের মতো অসম্পূর্ণ ক্যানভাস ও সংকেত সংগ্রহ। প্রবেশপথের পাশে সর্ষে ফুলের হলুদ বাতাসে দুলছে, চোখ সম্ভাবনার অজস্র রেখার গভীরে, অথচ প্রস্থান পথ নেই। হাট খোলা, চাতালেই রাখা আছে কৃষি ও কৌশল, বীজ ধানের পুটুলিতে সিঁদুরের দাগ। ভাঙা গড়ার মাঝে চরিত্রের এত আয়োজন, যদিও গান ওভারল্যাপ, বিনিময়ের সূত্র সমীকরণ। আদি পোশাকের বহুবর্ণ এফোর ওফোর, লঘু দ্রবণে ফিকে কিংবা স্প্রে পেইন্টের গাঢ়। জ্বর, জলের স্থাপত্যের পাশে পিঁড়ি পেতে বসি, উঠে আসা আলপনা থেকে রেখা গতিশীল হয়, আকারকে টুকরো করে কাটে, কিংবা আকারতর হয়ে ওঠে মুহূর্ত শ্বাসে। সব ঘুরছের ভেতর নিজেকে স্থির ভাবতে চেষ্টা করি। সূক্ষ্ম চৈতন্যের পাশে বসে থাকে মা গাছ। বোধিবৃক্ষের আগে স্মৃতিফলকের পাশে নাম না জানা ফুলের রাখি। শব্দের ভেতর খেলা করে শব্দশূন্য আয়ু। কেউ কোথাও নেই এর মতো অখণ্ড ফ্রেম, এক থেকে অধিকে কিংবা উল্টোটা যাতায়াত গড়ে ওঠে, যে পথের পাশে প্রতিদিনের ভিন্নতর খোলস যাত্রা নিশান দেয়। বাহ, অপূর্ব। মানে পুজোর আড্ডায় এই কবিতা শোনাটাও কিন্তু একটা আমাদের বড় পাওয়া। আর মানে পুজো
পুজোর আবহটাই তৈরি করে দেয় হয়তো এই কবিতা বা এই পুজোর সাহিত্য, শারদ সাহিত্য। আর আমার কাছে তো আরেকটা ব্যাপার হয়, পুজোর পরপরই তো আমি যেহেতু থিয়েটার করি, পুজোর পর থেকেই শুরু হয় থিয়েটারের সিজন, পুরো শীতটা চলে। তো পুজো আসলেই মনে হয় যে থিয়েটারের সময় আসছে, মানে এটাও ভীষণ একটা আনন্দ হয় মনের মধ্যে যে পুজোর পরে তো আবার কোচবিহারবাসীর কাছে তো আরেকটা বড় ব্যাপার হচ্ছে রাসমেলা। পুজো কিন্তু তার মানে অনেক কিছুর মানে সত্যি তাই, প্রবেশক, একদম তাই, মানে অনেক কিছুর শুরুর জায়গাটা হচ্ছে আমাদের দুর্গাপুজো। মানে আমরা ওই যে আবার নতুন করে মানে রিস্টার্ট করি। তারপরে বইমেলা, হ্যাঁ চলছে বইমেলা। আমাদের বইমেলাটা কোচবিহারে যেমন খুব সুন্দর সময় হয়, ক্রিসমাস ইভ এবং নিউ ইয়ার ওটাকে পুরো ইয়ে করে বলা হয় যে বাঙালির 12 মাসে 13 পার্বণ। এবং কোচবিহারে আবার বেশি রাসমেলা আছে, আমাদের ঐতিহ্যশালী রাসমেলাটাও আমরা একটু মানে গর্বের সাথে বলতে পারি যে এটাও রয়েছে। তো এত কবিতা শুনে আমারও একটু কবিতা বলতে ইচ্ছে করছে, আমি কি বলবো? কবিতা বড্ড ছোঁয়াচে, মানে থিয়েটার করতে করতে কবে যে আমি কবিতা লেখা শুরু করলাম আমি জানি না, কিন্তু এই সবার কবিতা শুনে মনে হয় একটু পড়ি। আমি একটাই ছোট্ট কবিতা বলছি, আমার অপ্রকাশিত বই প্রকাশ হতে চলেছে। ডানা মেলতে পারিনি, যতবার উড়তে গিয়েছি অশুভ রাত শেকল বেঁধে রেখেছে। সময়ের শামিয়ানা টাঙানো আছে, আর আছে কিছু গোপন শর্ত। নিজেকে ভাঙতে দেখি রোজ, অপেক্ষায় থাকি নিজস্ব আকাশে। প্রতিবিম্ব দেখে চমকে উঠি, সবটাই যেন প্যারাডাইস লস্ট। তো এই যে একটা বললাম যে কবিতা একটা ছোঁয়াচে, কবিতা সবার কবিতা পড়তে পড়তেই না আমরা কখন যেন লিখে ফেলি, বা আমরা কোথায় যেন কবি হয়ে পড়তে গেলে আগে পড়তে হবে, অবশ্যই তাই। এবং নীলাদ্রি আমার মনে হয় যে কোনো মানে থিয়েটার করার আগেও আমি এটা খুব ফিল করেছি, খুব দরকার পড়াশোনা করার। একদমই তাই, কারণ পড়াশোনা করলে না যে কোনো একটা চরিত্র করতে গেলেও যদি তার আগে আমার পড়াশোনা না থাকে না, আমি সেইভাবে চরিত্রটা ফোটাতে পারবো না। তো লিখতে গেলে তো অবশ্যই, এবং সবার কবিতা পড়তে, এবং এই কবিতা পড়াটাও কিন্তু এই পূজা আমাদের সবারই হয়তো শুরুটা ওই পূজা সংখ্যা দিয়েই, শারদ সাহিত্য দিয়েই। তখন পড়তাম আমি, তখন ভাবতাম যে সবাই কি সুন্দর লেখে। এবার কবে আমি লিখতে শুরু করলাম আমি জানি না, কিন্তু ওই পড়াটার থেকেই কিন্তু লেখার তাগিদটা তৈরি হয় ভেতরে। এটাই কিন্তু অনেক বিখ্যাত সাহিত্যিক বা কবিদের প্রথম লেখা কিন্তু ইসের থেকে, মানে পপুলার বা জনপ্রিয় লেখা, সেটা কিন্তু পূজার একটা ব্যাপার কি, এই আমি একটা কথা বলি যে বড়দের পাশাপাশি তো যেহেতু আমাদের ছোটবেলাটা উঠে, ছোটদের নিয়ে মজার একটা কবিতা আমার। হ্যাঁ, আমি অঞ্জনাদির কবিতা শুনবো তো, সেটা কি? হ্যাঁ অবশ্যই, আমি তোমার কবিতা স্টকে রেখেছি শুনবার জন্য। না সেটা আমি না না একদম একদম, সেটা অনেকক্ষণ থেকেই ভাবছি যে সে বাচ্চা মানে ছোটবেলার একটা মজা করে যে লেখা। তোমার লেখার সব থেকে ভালো লাগছে যেটা, যে এত সুন্দর একটা ছবি উঠে আসলো না তোমার ওই লেখাটা থেকে, মানে চোখের সামনে যেন দেখতে পেলাম, তাই না? একদম একদম। পড়ো। এবার বাপের বাড়ি। উমাকে ডেকে গিরিশ বলেন, বলছি ওগো শুনছো, বৃথাই এবার বাপের বাড়ি যাবার দিনটা গুনছো। মা রেগে কোন কথার ছিরি, বছরে যাই একবার, বাপের বাড়ি যাবার নামেই রেগেই কেন জেরবার? গিরিশ বলেন, আরে না না, ব্যাপারটা নয় সেইখানে, বিশ্বে এখন মহা ফ্যাশার, চিন্তা শুধু সেইখানে। গণেশ বলেন সুর দুলিয়ে, ইঁদুরে নেই দরকার, এবার তোমায় দিতেই হবে BMW কিংবা থার। ময়ূর কোলে লাফিয়ে উঠে কার্তিকেরও একই সুর, এই অস্ত্রে যুদ্ধ চলে, এখন এসব করি না লাইট, এবার কিন্তু আমার চাই লেটেস্ট মডেল একটা বাইক।
লক্ষ্মী সুরর ঠোঁট ফুলিয়ে বাপকে বলে, প্লিজ ড্যাড, চিন্তা তুমি করো না তো, নতুন মোবাইল করবো চ্যাট, রিল বানিয়ে পয়সা পাবো, মরতে এবার যাবই যাবো। বেশ ভালো এবং বাস্তব কথা। রিল বানিয়ে পয়সা পাবো, এটা তো ভীষণ মানে অনেকের মাথায় এই ধারণাটা ঘুরছে। ভীষণ মানে বাস্তবসম্মত একটা মজার কবিতা কিন্তু আমরা শুনলাম। তো আমাদের আড্ডা কিন্তু এভাবেই চলতে থাকবে। সিকনের পর্দায় আপনাদেরকে চোখ রাখতে হবে, থাকতে হবে আমাদের সকলের সঙ্গে, এবং আমরা খুব মজা করে জমজমাট পুজো কাটাবো। আপনারাও সকলে খুব ভালো থাকুন, ভালো করে পুজো কাটান, এবং পুজো মানেই নীলাদ্রি যেমন বললো, আক্ষেপ যেমন থাকবে তেমনই থাকবে অপেক্ষা। এই অপেক্ষাটা নিয়ে আমরা আবারও নতুন করে সামনের বছরের পুজোর জন্য তৈরি হব মানসিকভাবে। তো আমাদের সঙ্গে থাকুন, চোখ রাখুন সিকনের পর্দায়। আপনারা দেখুন পুজো আড্ডা, আমাদের সঙ্গে থাকুন। ভালো কাটুক সকলের পুজো। শুভ শারদিয়া। শুভ শারদিয়া। শারদিয়া।